আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে করণ কৌশল। কর্মকৌশল নিয়ে আমাকে 3 জন ফোন দিছিল, বুঝছেন? এই কর্মকৌশল হচ্ছে যে এই 3টা থিওরিক্যাল যে আপনাদের বিষয় আছে, একটা বিশেষজ্ঞ শিল্পীর ইতিহাস, একটা হচ্ছে বাংলাদেশ শিল্পী ও শিল্প, আর একটা হচ্ছে কর্মকৌশল। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই কর্মকৌশলটা আমাদের কাছে সবচেয়ে সোজা। না না না, এই কর্মকৌশলটা হচ্ছে সবচেয়ে সোজা। আসলে কেন, আপনাদের হয়তো জিনিসপত্রগুলো সম্পর্কে আপনাদের ধারণা কম, এই জন্য আপনাদের নামগুলা বা জিনিসপত্রগুলো একটু কঠিন কঠিন লাগছে, কিন্তু না, কর্মকৌশলটা হচ্ছে সবচেয়ে সোজা জিনিস। কর্মকৌশল পরীক্ষা দেওয়ার আগে যদি আপনি 3 ঘন্টা পড়ে যান, একদম দেখবেন যে পানি হয়ে গেছে, পানি। এর জন্য ছোট্ট কিছু টেকনিক অবলম্বন করতে হবে আমাদের, ছোট্ট কিছু টেকনিক। সেই টেকনিকগুলো নিয়ে এখন আমি একটু আলোচনা করবো। প্রথম যে বিষয়টা হচ্ছে, আমরা কিছু কিছু জিনিস জানি, যেমন আমাদের চারুকলার কয়টা সাবজেক্ট? 8টা সাবজেক্ট, টোটাল 8টা সাবজেক্ট। আপনাদের 7টা, আপনাদের এখানে 7টা, কিন্তু আসলে মূল যে চারুকলা, আমাদের যে চারুকলা, সামগ্রিক যে চারুকলা, সামগ্রিক যে চারুকলা, আপনাদের এই যে কোর্সের চারুকলার কথা আমি বলতেছি না বন্ধু, বন্ধু আমি পরে খেলবো। আমাদের এখানে বিষয়টা হচ্ছে, আমাদের চারুকলার মূল সাবজেক্ট হচ্ছে কয়টা? 8টা। একটা হচ্ছে পেইন্টিং, আমি একটু করে বলি দেখেন। একটা হচ্ছে পেইন্টিং, 2 হচ্ছে প্রিন্ট মেকিং, 3 হচ্ছে ভাস্কর্য। এই 3টা হচ্ছে ইন্টারন্যাশনাল সাবজেক্ট, মানে আন্তর্জাতিক সাবজেক্ট, যেটা পুরো পৃথিবীতে বিস্তৃত। মনে থাকবে, পেইন্টিং, প্রিন্ট মেকিং, ভাস্কর্য, 3টা হলো আমাদের। এবার আসছে হচ্ছে ওরিয়েন্টাল, গ্রাফিক ডিজাইন, ক্রাফট আর সিরামিক্স। লিখেন ওরিয়েন্টাল, ওরিয়েন্টাল মানে হচ্ছে প্রাচ্যকলা, বাংলায় বলে হচ্ছে প্রাচ্যকলা। তারপরে হচ্ছে ক্রাফট মানে কারুশিল্প, তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন, জানেনই গ্রাফিক ডিজাইন। আর আরেকটা হচ্ছে সিরামিক্স মানে হচ্ছে মৃৎশিল্প। এই 7টা, আর একটা হচ্ছে থিওরিক্যাল থাকে আমাদের। এই হচ্ছে 8টা। থিওরিক্যালের নাম হচ্ছে আমাদের শিল্পকলার ইতিহাস, মনে থাকবে। এখন এই যে 7টা বা 8টা বললাম না, এটা বলার কারণ আছে। এর মধ্যে আপনি লিখেন, ছোট্ট কয়েকটা জিনিস লিখেন, সবাই লিখেন। সেটা হচ্ছে 1 নম্বর, আপনারা যারা অনলাইনে আছেন তারাও লিখেন প্লিজ। 1 নম্বর হচ্ছে পেইন্টিং, 2 নম্বর হচ্ছে প্রাচ্যকলা, 3 নম্বর হচ্ছে প্রিন্ট মেকিং। এটা এই 3টা আমি বললাম না, এটি কর্মকৌশলের জন্য আমি বলছি। এটা একটা সহজ থিওরি আছে, এই থিওরি অনুসারে যদি আপনারা অবলম্বন করেন, তাহলে আপনাদের কর্মকৌশলগুলো কঠিন মনে হবে না। আমি আবারও বলছি যে কর্মকৌশল মাত্র 3 ঘন্টা যদি পড়ে যান, 3 থেকে 4 ঘন্টা পড়ে, আর না পড়লেও একদম পানির মতো করে পরীক্ষার হলে লিখতে পারবেন। দেখেন, এই 3টা জিনিসের একটা
স্নাচ্য করা, তিনটেই হচ্ছে কি ছবি আঁকা। এখন ছবি আঁকার জন্য আমরা কি করি? টুপি পেন্সিল ব্যবহার করি। ছবি যখন আমরা গাঢ় করে আঁকার ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করি, তখন কি করি আমরা? তখন পেন্সিল 3B বা 4B গাঢ় করার জন্য 3B বা 4B পেন্সিল আমরা ব্যবহার করি। তাহলে পেন্সিলের অপশনটা আপনারা পাচ্ছেন। এই তিনটারই আরেকটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে জল রং। তিনটে সাবজেক্টের জল রং আছে। জল রং সম্পর্কে আপনাদের কি বলছিলাম? যে জল রং হচ্ছে হালকা, তাই না, এবং স্বচ্ছ কালার বলছিলাম না? এই তিনটা সাবজেক্টই হচ্ছে জল রং করানো হয়, যেখানে হচ্ছে জল রঙের স্বচ্ছ এবং হালকা কালার, এবং সেটা ওয়াশ ধর্মের মাধ্যমে এটা কাজ করতে হয়। ওয়াশ মানে দেখা যাচ্ছে যে প্রথমে আমরা হালকা রং দিলাম, তারপরে আরেকটু ভারী রং দিলাম, তারপরে আরেকটু ভারী রং দিলাম, এইভাবে জল রঙগুলো করতে হয়। জল রং তো আপনারা সবাই চেনেন এবং বোঝেন। জল রং কী দিয়ে করতে হয়? জল রং পানি দিয়ে করতে হয়, তাই না? পানি এবং রঙের সাহায্যে এবং তুলির সাহায্যে মিশিয়ে নির্দিষ্ট পরিতল মানে নির্দিষ্ট কাগজে যে কাগজটা হতে হবে কার্টিজ, সেটা ভালো মানের কার্টিজ, যেটাতে আমরা পানি দিয়ে যে করলেও, পানি দিয়ে ওয়াশ দিলেও কাগজটা ভিজে নষ্ট হয়ে যায় না, কাগজটা পানিটা চুষে নেয়, সেই ধরনের কাগজে করতে হয় কি জল রং। এখন জল রং সম্পর্কে আর কখনো ভুল হবে আপনাদের? জল রং সাধারণত কী করতে হয়? জল রঙের মধ্যে রং থাকে, রং এবং পানি যখন আমরা নির্দিষ্ট কাগজে দিই, এখন যদি আমরা জল এবং পানি সামান্য নিউজ প্রিন্ট কাগজ বা এই ধরনের অফসেট কাগজ বা আমরা বাচ্চাদের যে ড্রয়িং করার কাগজে যদি করি, তাহলে সেই কাগজ কি টিকবে? কাগজটা ছিঁড়ে যাবে না? তাহলে জল রং করার জন্য আমাদের কী কাগজ প্রয়োজন? একটু ভারী কাগজ বা একটু মোটা কাগজ, এবং সেই কাগজটা হচ্ছে পানিটাকে চুষে নিতে পারে। সেই ধরনের কাগজ বা পরিতল, সেই পরিতলে আমরা কি করি? জল রং দিয়ে ছবি আঁকার চেষ্টা করি। এক নম্বর। এই তিনটে সাবজেক্টের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তেল রং বা তেল চিত্র। এই তেল চিত্র কি? তেল চিত্র জল রঙের থেকে ভারী। তেল চিত্র হচ্ছে স্বচ্ছ না। জল রঙে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝা যায়, কিন্তু ইয়েতে সেটা পরিচ্ছন্নতা বোঝা যায় না। কেমন? এখন এই তেল রঙের মধ্যে কি মিশাইতে হয়? এই রঙটা যখন আমরা এই যে জল রং যখন আমরা করছি, যখন আমরা কী দিয়ে করি? সাধারণত তুলি দিয়ে করার চেষ্টা করি না? তুলিতে হচ্ছে অনেক সফট হয়, সেই সফট হচ্ছে জল রঙের জন্য পারফেক্ট। কিন্তু যখন তেল রং করতে যাবো, তেল রং খুব ভারী এবং অস্বচ্ছ, তাহলে এই সফট তুলি দিয়ে কি আসলে তেল রং করা সম্ভব? তেল রং হচ্ছে অনেক ভারী, তাই সেটা করতে হবে কি সাধারণত অকিয়ার বা স্পেচুলা দিয়ে। স্পেচুলা মানে ধরেন যে একটু দেখাচ্ছিলাম না আপনাকে, এই যে ধরনের স্টিলের পাত্রের মতন আমি যেমন প্রিন্টের রং এভাবে খোলাই, হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা স্পেচুলা। এই স্পেচুলা এবং অকিয়ার যে দেখাচ্ছিলাম না একদিন, এত বড় বড়, তার মাথাগুলো হচ্ছে ব্রাশের মতো শক্ত, এই ব্রাশের থেকেও শক্ত হয়। যেমন তুলির মাথাগুলা দেখেন, এইটা হচ্ছে তুলি, এটা হচ্ছে ব্রাশ। তুলির পশমগুলা দেখেন খুব সফট, এগুলো তো বেজির লোম দিয়ে তৈরি। এখন অনেক তুলি হয়েছে আর্টিফিশিয়াল, সেগুলো অনেক সফট, তারপরেও হার্ড। যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল তুলি। এখন এই তুলি দিয়ে যখন আমি তেল রং করতে যাবো, তেল রং তো ভারী, তখন এই তেল রং এই সফট তুলি দিয়ে করতে করা সম্ভব? তখন আমাদের কী করতে হবে? এই তুলির মাথাগুলা হার্ড লাগবে, হার্ড, তাই না? শক্তপোক্ত হলে ওই রংটাকে মিশাইতে সুবিধা হবে। কারণ এটা তো ওয়াটার কালার না, তেল রং তো ওয়াটার কালার না। তখন কী করতে হয়? একটু ব্রাশের মতন যে লম্বা লম্বা, এই ব্রাশের থিকনেসটা অনেক মোটা, সেই অকিয়ারের থিকনেস কী হয়? এতটুকু হয়, 1 ইঞ্চি বা হাফ ইঞ্চির অর্ধেক গুলা দিয়ে হচ্ছে সাধারণত তেল রঙগুলো করা হয়। আর তেল রঙের মধ্যে কী মিশাইতে হয় বলেন তো? তেল রঙটা তো অনেক ভারী হয়, এই জন্য তেল রঙের মধ্যে একটা তেল মিশাইতে হয়, যেটার জন্যই বলা হয় তেল রং। তেল এবং রং
ওয়াটার কালার কি? ওয়াটার কালার জল এবং রং। তেল রংটা কি? সেই তেল এবং তেলটা কি? তেলটা হচ্ছে তিসির তেল। তিসির তেল মিশাইলে এই রংটাকে একটু হালকা করা হয়, দিয়ে হকিয়ারের সাহায্যে সেটা কি কোথায় করতে হয়? কাগজে তো করা যাচ্ছে না, সেখানে আমরা ভারী কিছুতে করতে হবে। সেটা কোথায়? ক্যানভাসে করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেই ক্যানভাসগুলো সাধারণত মার্কিং কাপড় বা বিভিন্ন বল কাপড় দেওয়ার পরে নির্দিষ্ট কোনো ফ্রেমে সেই কাপড়টা আটকানো হয় এবং টান টান করা হয়, যাতে তেল রংটা অনেক ভারী, হকিয়ারও আমার অনেক মাথা তোলা অনেক হার্ড, যাতে হার্ড জিনিসটা ওই ক্যানভাস যখন টান টান থাকবে, এটা ক্যানভাস তখন হচ্ছে আমি ক্যানভাসে দ্রুত রংটা সারাইতে পারি। আমি এগুলো বোঝাচ্ছি যে কর্মকুশলী কিন্তু চলতেছে আপনাদের। হ্যাঁ, যদি এইভাবে বোঝেন, দেখেন আপনাদের কোনো সমস্যা হবে না। এই দেখেন এইটা হচ্ছে আমাদের ক্যানভাস। ক্যানভাস আমরা সবাই জানি, দেখবেন যে অনেক নাটক সিনেমাতে ছবি আঁকা দেখাইলে দেখা যায় ক্যানভাসে কেউ একজন ছবি আঁকতেছে, দেখবেন এত বড় বড় তুলি হকে আঁকে সব দিয়ে ছবি। কারণ এটা তো আমাদের অনেক হার্ড না। এখন এই হার্ডের উপরে যদি আমরা এই ওয়াটার কালারের তুলি দিয়ে যদি ছবি আঁকতে যাই, হবে? রঙই তো হচ্ছে যে ঠিক মতো সাজাইতে পারবো না। তখন কী করা লাগে আমাদের? তখন এই তুলির পরিবর্তে হার্ড তুলি লাগে। সে হার্ড তুলির নাম হচ্ছে কি? হকিয়ার এবং স্পেচুলার সাথে যেভাবে রং দিতে হয়, এই মাথাতে এইভাবে, এই মাথাতে আগে আমরা রংটা এইভাবে নিয়ে নিই, নেওয়ার পরে এভাবে চেপে উঁচু করে রঙগুলো বসাইতে হয়। তখন সেটা হয় হচ্ছে তেল রং বা তৈল চিত্র। হ্যাঁ, যেমন এখানে কিছু ছবি দেখে আমি আপনাদেরকে দেখাতে পারি কিনা। এই যে পাইছে একটা, এই দেখেন, এইটা হচ্ছে জয়নুল আবেদিনের একটা ছবি। এই ছবিটার নাম হচ্ছে নবান্ন। ছবিটার নাম হচ্ছে নবান্ন। এই নবান্ন যে ছবিটা আঁকা, এটা হচ্ছে তেল চিত্র দিয়ে আঁকা। তেল এবং রং। সে তেলটা কি? তিসির তেল। আর রংটা হচ্ছে ওয়েল কালার, সবগুলো ভারী কালার, যেটা অস্বচ্ছ, অমসৃণ না। যেমন ওয়াটার কালার দেখবেন মসৃণ হবে, ওয়াটার কালারের গায়ে হাত দেবেন পেজে, দেখবেন পেজটাতে কোনো হাত বাঁধবে না। যদি আমরা ক্যানভাসে হাত দিই, তখন দেখবেন যে এই তেল রংটা হাতে বাঁধছে, উঁচু ভাবটা আপনি নিজে হচ্ছে বুঝতে পারবেন। কেমন? এখন তাহলে আমরা ক্যানভাস জানলাম। ক্যানভাসটাকে ধরে আছে কে? ইজেল মানে বাংলা কথায় এক রকম দণ্ডায়মান কোনো বস্তু, যে হচ্ছে ক্যানভাস বা ক্যানভাস টাইপের কোনো বস্তুকে আটকে রাখে, যাতে ছবি আঁকার সময় ও নাড়াচাড়া করতে না পারবে। ছবি আঁকার সময় সে নাড়াচাড়া যাতে করতে না পারে, সেজন্য এটার নাম হচ্ছে ক্যানভাস। এই ক্যানভাসে আপনি সাধারণত আমরা যে বোর্ডগুলো কিনছি না, সেই বোর্ডগুলোও কিন্তু এই ইজেলের সাথে আটকাই দিতে পারবেন। আটকানোর পরে পেন্সিল দিয়ে ড্রয়িং করতে পারবেন, এই ক্যানভাসের বোর্ডে ওয়াটার কালারও করতে পারবেন না। এই ইজেলটা হচ্ছে যে কোনো কিছুকে ধরে রাখে এবং নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট অবস্থায় নড়াচড়া ছাড়া কোনো ক্যানভাসকে বা কোনো বোর্ডকে যে যার উপরে আমরা ছবি আঁকবো সেটাকে স্থির রাখতে সাহায্য করে। সেটাই হচ্ছে আমাদের কি? ইজেল। আর ক্যানভাসটা সাধারণত হচ্ছে কাঠের কোনো ফ্রেমের উপরে মার্কিং কাপড় বা মোটা কোনো কাপড় দিয়ে, যেটা স্ক্রিন, আমাদের অনেক জামা কাপড়ের হচ্ছে যে সফট থাকে না, সব কিন্তু এখানে হবে না। সেই কাপড়গুলো হবে একটু অমসৃণ, যেখানে রং হচ্ছে ধরে থাকতে পারবে। কাগজের উপর তো রং ধরে থাকতে পারবে না, পারবে? এই জন্য সাধারণত একটু স্ট্রং কোনো কিছুর উপরে আমরা সাধারণত তেল চিত্র করতে পারি, বা কোনো পরিতলের উপরে আমরা সেই তেল চিত্র করতে পারি। তাহলে তেল রং এবং জল রং, এই দুটো আমার বিশ্বাস আর কোনদিন আপনাদের ভুল হবে না। এবং ইজেল এবং ক্যানভাস, এই দুটো কখনো ভুল হবে না আশা করি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন যে আমরা তাহলে হচ্ছে যে এখন এখানে কী কী দেখলাম? আমরা এখানে দেখলাম হচ্ছে পেইন্টিং, প্রিন্ট মেকিং, পাঠ্যকলা নিয়ে আলোচনা করতেছি। এই তিনটে সাবজেক্টে কী কী উপাদান ব্যবহার হয় সেটা সম্পর্কে জানছি। এবার প্রিন্ট মেকিং মানে ছাপ, মেকিং মানে ছাপ তৈরি করা।
ছাপচিত্র। যাই ছাপ দিয়ে করা হয় সেটাই হচ্ছে প্রিন্ট মেকিং। যেমন বিভিন্ন টাইপের যে পোস্টারগুলো হয়, আমরা পোস্টারগুলো দেখছি না? আমি আপনাদের এখানে একটা পোস্টারের ছবি একটু দেখানোর চেষ্টা করব। বিখ্যাত একটা পোস্টারের নাম বলেন তো? হ্যাঁ, বিখ্যাত কোনো এর নাম বলতে পারবেন? বিখ্যাত কোনো পোস্টারের নাম বলতে পারবেন যেটা পৃথিবী বিখ্যাত হয়ে গেছিল কামরুল হাসানের? ছাপচিত্র। যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় বা ভাষা আন্দোলনের সময়, এখন ওই সময় যদি আপনি ধরেন আপনার পোস্টার দরকার 1000টা, আপনি হাতে লিখে 1000টা পোস্টার করা সম্ভব? সম্ভব না। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা ডাইস তৈরি করে নিতে হবে। ডাইস তৈরি করে ডাইসের উপর রং লাগাইতে হবে, ছাপ দিতে হবে, রং লাগাইতে হবে, ছাপ দিতে হবে। যেটা এখন আমাদের এই যে বিভিন্ন রকম যে পোস্টারগুলো হয় না, এই যে ভোটের যে পোস্টারগুলো হয়, আমাদের একটাই বোর্ড থাকে, একটা বোর্ডের উপরে বিভিন্ন রকম কালার দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পোস্টার ছাপানো হয় না? সেটা কি ছাপচিত্র? না, ছাপচিত্র না। এই যে এটা হচ্ছে বিখ্যাত একটা ছাপচিত্র। এটার নাম হচ্ছে এই জানোয়ারকে হত্যা করতে হবে। এটা আপনারা শুনছেন না? এটা ইয়ার একটা ছবি, তাই না? এটা পরীক্ষাতেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? এটা বিখ্যাত একটা পোস্টার, এই জানোয়ারকে হত্যা করতে হবে। এই পোস্টার যখন ছাপানো হয় তখন গোটা বাংলাদেশে তো লাগাইতে হবে। তখন কী দিয়ে লাগাইতে হবে? এই প্রিন্ট মেকিংয়ের মাধ্যমে একাধিক ছবি তৈরি করে, হাজার হাজার ছবি তৈরি করে গোটা বাংলাদেশে ছবি দেওয়া হয়। এই প্রিন্ট মেকিংয়ের মাধ্যমে আন্দোলনের বিভিন্ন যে বিষয়বস্তু, সেটা ব্যানারে হোক বা পোস্টার দিয়ে হোক, গোটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে? ওই প্রিন্ট মেকিংয়ের যে কালারগুলো, সেটা কী কালার? বা যে পোস্টারগুলো করা হয় সেগুলো কী কালার? প্রেস কালার। কী কালার? প্রেসে পোস্টার তৈরি হয় না, এই জন্য আমরা মনে রাখবো হচ্ছে প্রেস কালার। ছাপচিত্রে সাধারণত কী কী লাগে? ছাপচিত্রে লাগে প্রেস কালার লাগে, তারপরে এই ধরনের স্পেচুলা লাগে। রঙগুলোকে আমরা কী করি? এগুলো দিয়ে রঙ, ওটাও কিন্তু ভারী কালার না, ভারী কালার। ভারী কালার দিয়ে দেখেন আমার হাতে, দেখেন এইটার নাম হচ্ছে স্পেচুলা। এই স্পেচুলা দিয়ে রঙগুলো বুলানো হয়। তারপরে রুলার দিয়ে রঙগুলাকে আমরা যে কাঠের বোর্ডে এখন করছিলাম না, কাঠের বদলে কাঠ কেটে তারপরে উপরে রং লাগিয়ে কাগজে ছাপ দিই, সেটাকে বলে স্পেচুলা এবং ছাপচিত্রর একটা পর্ব, ঠিক আছে? তাহলে এই তিনটে সাবজেক্টের অনেক মিল। এর মূল বিষয় হচ্ছে ড্রয়িং এবং বিভিন্ন ভাগ। যে প্রাচ্যকলা বললাম, প্রাচ্যকলা হচ্ছে যে ইংরেজিতে যাকে বলা হয় ওরিয়েন্টাল। ওরিয়েন্টাল কি বা প্রাচ্যকলা কি? প্রাচ্যকলা মানে হচ্ছে প্রাচ্যের সময় যে ধরনের রাজা বাদশাহ বা বিভিন্ন রকম হচ্ছে পুরানো উপাখ্যান কাহিনী, এইসব যে ছোটকর্ম ছবিগুলো আঁকানো হতো, বা ধরেন দুই বান্ধবী মিলে গল্প করতেছে, বা এক বান্ধবী আরেক বান্ধবী চুল বেনি করে দিচ্ছে, হ্যাঁ, বা কেউ কাউকে সাজিয়ে দিচ্ছে, বা হচ্ছে মা তার মেয়েকে সাজিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই যে বিভিন্ন রকম কাহিনী আছে, বা এক বান্ধবী আরেক বান্ধবীকে গল্প করছে, গল্পের যে একটা সুন্দর পরিবেশ, বিভিন্ন গাছের পরিবেশে বা দোলনায় দোল খেতে খেতে যে বিভিন্ন ছবিগুলো হয়, সেই ছবিগুলোর রূপকান থাকে হচ্ছে প্রাচ্য ধারার শিল্প। প্রাচ্য ধারার শিল্প আমাদের উপমহাদেশে এক প্রকার ছবি আঁকানো হতো। যেমন এখনও কিন্তু আপনারা আঁকেন না, দেখবেন না যে চোখে যখন আপনারা কাজল দেন, কাজলটা দেখেন না একটু করে বাড়ায় দেন, চোখটা যাতে আমার গাঢ় দেখায়, তারপরে চোখের জ্যোতি যাতে আলোটা এভাবে বাইরে না যেতে পারে, চোখের বিষয়টা যাতে চোখের মধ্যে থাকে, মনিটা যাতে মধ্যে থাকে, চোখটা যাতে না বাড়িয়ে যেতে পারে, তাই জন্য কিন্তু আপনারা উপরে কালো দেন, নিচে কালো দেন, উপরে কালো নিচে কালো দেন না। যেমন যে ঘোড়া দেখেন না, ঘোড়া যখন দৌড়ায় তখন ঘোড়ার উপরে এই যে এইভাবে দুটা ইয়েতে রাখে, যাতে ঘোড়া কী হয়, ঘোড়া আশেপাশে এইভাবে তাকাইতে না পারে। যখন ঘোড়ার উপরে এখানে এটা দেওয়া হয় তখন ঘোড়া সোজা চোখ চলে। যখন ঘোড়ার ওই চোখের যে দুই পাশে না দেওয়া হয় তখন ঘোড়া দিক বিদিক ছোটাছুটি করবে, ঠিক আছে? এই কারণে ঘোড়ার ওটা দেওয়া হয়। আর মেয়েরা তাদের
চোখটা কেন দেয়? চোখটাকে একটু গাঢ় দেখাবে, কালো দেখাবে, সুন্দর দেখাবে। এই যে আমরা বলি না টানা টানা চোখ, হরিণের মতো যে চোখ বলা হয়। তারপরে দেখবেন যে হাতগুলো একটু একটু নেক, একটু আদরে একটু নেক করে হাতগুলো একটু লম্বা লম্বা করে দিল। টম এন্ড জেরি যে কার্টুনের মধ্যে মেয়েরা একটু এইভাবে দৃষ্টিতে তাকাইলো। তারপর চোখের যে হ্যাঁ, তারপর চোখের যে এটা কি বলে পাপড়ি, পাপড়িগুলোকে একটু হচ্ছে যে একটু কি বলে এটাকে আল্লাদে গদ গদ করে না কিছু কিছু, পাপড়িগুলোকে এইভাবে চোখ যে একটা আকৃতি থাকে। হ্যাঁ, তারপরে যে মুখের যে ভাবটা রসিক বা একটু মজা, তারপরে হ্যাঁ যে সুখী, চলো আজকে আমরা খেলি বা চলো আজকে আমরা দোল খাই, এই যে আদরে বা আলাদা যে কথাবার্তা, ঠিক আছে, এই টাইপের যে একটা হচ্ছে রীতি আমাদের প্রাচ্য ধারা আছে। প্রাচ্য ধারা মানে কি? আমাদের এই উপমহাদেশীয় কালচার, যে সার্বভৌম যে দেশগুলা, এই অঞ্চলে মনের রং মিশিয়ে আমরা বলছিলাম না যে আমাদের এই অঞ্চলে কল্পনা থেকে বেশি ছবি আঁকা হতো। যেমন যে দুর্গা পূজাতে দুর্গার 10-12টা হাত থাকে, কিন্তু কল্পনা করে আঁকা হয়, রাবণের মাথা। এগুলো তো যে গ্রিক বা রোমান সভ্যতাকে এগুলো করা হয় না, ওরা যা দেখে তাই আঁকে বাস্তব। আমাদের এখানে কল্পনা শক্তিকে বেশি ব্যবহার করা হয়। এই প্রাচ্যধারা এই ছবিগুলোকে একটু রসিয়ে রসিয়ে একটু সখীপনা বা একটু আল্লাতে গদ গদ টাইপের ছবি আঁকা হয়। সেটা সাধারণত ওয়াটার কালারে করা হয় এবং অ্যাক্রিলিক কালারে করা হয়। আচ্ছা, ওটা বলতেছি। এই হচ্ছে এই তিনটে সাবজেক্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা ধারা। এই ধারার সাথে যে তরণ কৌশলগুলো ব্যবহার করা হয়, আমাদের মনে হয় পরবর্তীতে আপনাদের এখন বুঝতে একটু সহজ বেশি হবে, কষ্ট কম হবে। কষ্ট কম হবে না এখন? এই তিনটে সাবজেক্টের ক্ষেত্রে আমাদের এই শিল্পকর্ম আঁকা হয়। এবার আসি হচ্ছে ভাস্কর্য, সিরামিক্স, ক্রাফট, আর কি আছে বলেন তো? গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স বলেন এই কটার ক্ষেত্রে আবার এর যে করণ কৌশলগুলো, যেমন ভাস্কর্য করার জন্য আমাদের মাটি বানাই। আমরা মাটি আমরা কীভাবে বানাই বলেন তো? মাটি যখন আমরা প্রস্তুত করি, প্রস্তুত প্রণালীটা কি? মাটির মধ্যে আমরা বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করি, তারপরে মাটিটাকে হচ্ছে ভালো মতো সানার চেষ্টা করি। সানি আমরা কি জন্য? উল্টা পাল্টা করে সানি, যাতে মাটির মধ্যে থেকে কোনো প্রকার বাতাস না থাকে। যদি বাতাস থাকে তাহলে সেটা কি হয়? পুরোনো সময় কেটে যায়। রাইট। মাটি প্রস্তুত প্রণালীর জন্য যদি প্রশ্ন আসে তাহলে আপনারা 2 মার্কের যত লেখা দরকার সুন্দর করে একদম পরিপূর্ণ করে লিখবেন, যাতে কোনো রকম কোনো কথাবার্তা না ছুটে। সাধারণত মাটিগুলো কী ধরনের হয়? আঠালোযুক্ত মাটি হয়। সাধারণত এঁটেল মাটি হলে ভালো হয়, তাই না? এঁটেল মাটি হলে ভালো হয় মাটি। তারপরে হচ্ছে যে আমরা সাধারণত দেশে কয় রকম মাটি ব্যবহার করি? 2 রকম। একটা হচ্ছে দেশীয় মাটি, আর একটা হচ্ছে চীনা মাটি। চীনা মাটির প্লেট ব্যবহার করছেন না? করছেন? চীনা মাটিটা হচ্ছে সাদা মাটি, দেশীয় মাটিটা হচ্ছে আমাদের যে ব্রাউন কালারের মাটি আর লাল টাইপের মাটি, তাই না? আমরা মাটি কয় ধরনের ব্যবহার করতে হয়? একটা হচ্ছে দেশীয় মাটি। মাটি প্রস্তুত প্রণালীটা মনে থাকবে এবার, যে মাটি প্রথমে প্রস্তুত করার জন্য আমরা সর্বপ্রথম করি হচ্ছে আঠালোযুক্ত মাটি, এঁটেল মাটি নিয়ে আসি। নিয়ে আসার পরে মাটিগুলো হচ্ছে প্রথমে আবর্জনাগুলো বাঁচার চেষ্টা করি, তারপরে মাটিগুলোকে একদম গুঁড়া করে ফেলি। ফেলার পরে মাটিগুলোকে অনেক রকমভাবে বানানো যায়। আমি ডিটেলসটা বলি, আপনারা মনের মতো করে লিখবেন। তারপরে মাটিগুলোকে একদম পানি কাদার সাথে মিশ্রণ করে ফেলি, একদম ল্যাটকা করে ফেলি, মানে একদম ভেজা ভেজা করে ফেলি। তারপরে এটা হচ্ছে ছাঁকা হয়। ছাঁকা হলে পানিটা চলে যায় না? পানিটা চলে যায় এবং এটা শুকাইতে দিতে হয়। শুকাইতে দেওয়ার পরে যে মাটিটা তৈরি হয় তখন সেটাকে সানা লাগে। সানার পরে বাতাস টাতাস বের করে দেওয়ার পরে এবার একটা যেগুলো শিল্পকর্ম তৈরির জন্য আমাদের মাটিটা প্রস্তুত হয়। এটা 100% পরীক্ষা আসতেই পারে, ঠিক আছে? হ্যাঁ, আপনি যা যা বলতেছি এখানে সবই আছে, আমার কথাগুলো মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে? এখানে
পার্সপেক্টিভ করতেছি, একটা ছবি করি না, করে কি মনে হয় ছবিটাকে একটু থ্রিডি লাগে না? আমরা যেমন এখন থ্রিডি বিছানার চাদর কিনতে পাওয়া যায়, বালিশের কভার কিনতে পাওয়া যায়, বা বিভিন্ন থ্রিডি পেন্টিং কিনতে পাওয়া যায় না এখন, দেখছেন কি একদম বাস্তবসম্মত মনে হয় যে রিয়েল লাগে। যেমন আমরা যে ছবিগুলো আঁকি, ছবিগুলোকে একটু রিয়েল মনে হয় না? মনে হয় স্পর্শ করা যায়, কিন্তু রিয়েল মনে হয় না অনেক ছবি। তো ওই ছবিটা যখন আমরা টুডি কোনো সারফেসে বা পরিতলে যখন একটা ছবিকে আমরা থ্রিডি অনুসারে দেখানোর চেষ্টা করি, সে চেষ্টাটা আলো ছায়া পার্সপেক্টিভ কম্পোজিশন সব কিছু ঠিক করে যখন উপস্থাপন করি একটা শিল্পকর্মকে থ্রিডি আকারে, তখন সেটা টুডি একটা শিল্পকর্ম হয়, থ্রিডি না। থ্রিডি আকারে দেখানোর চেষ্টা করি কিন্তু সেটা টুডি। এখন দেখবেন যে অনেক বেডশিট বা অনেক পেন্টিং দেখবেন যে থ্রিডি স্টাইল বিক্রি করা হচ্ছে, মানে একটু রিয়েল যাতে লাগে। যেমন একটা গোলাপ ফুল আর চাদর যদি বিছানায় পরা হয়, দেখবেন যে গোলাপ ফুলটা হচ্ছে রিয়েল, ওটা হচ্ছে টুডি সার্ফেসে থ্রিডি করে দেখানো, কিন্তু ওটা হচ্ছে টুডি। টুডি আমি বুঝাতে পারলাম। আর থ্রিডি মানে হচ্ছে যার উচ্চতা আছে, যার ব্যাস আছে, যাকে অনুভব করা যায়, তাকে ধরা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, যার অবস্থান আছে, এবং সেই সব কিছুর পরিপ্রেক্ষিতে একটা শিল্পকর্ম তৈরি হয়, তখন সেটাকে আমরা কি বলবো? থ্রিডি বলবো বা দ্বিমাত্রিক শিল্পকলা। টুডি নাও থাকতে পারি পরীক্ষা থাকতে পারে এরকম দ্বিমাত্রিক শিল্পকলা কাকে বলে, দ্বিমাত্রিক শিল্পকলা কাকে বলে। ওকে, দ্বিমাত্রিক মানে টুডি যেটা বললাম, দ্বিমাত্রিক মানে যেটা এখন বললাম, দ্বিমাত্রিক শিল্পকলা, দ্বিমাত্রিক শিল্পকলা। এখন শুনলেন আর ভুল হবে না কখনো, মনে থাকবে না এখন। ভাস্কর্য করার ক্ষেত্রে আর কি লাগে? আমরা যখন পাথরের কাজ করি, তখন পাথরের কাজ করার জন্য আমাদের ছিনি লাগে, ছিনি যে ছিনি দিয়ে আগে অনেক রকম কাজ করা হতো না, ছিনি লাগে, হাতুড় লাগে। এটা হচ্ছে পাথরের কাজ করার জন্য গ্রাইন্ডার মেশিন লাগে, যেটা পাথরকে ক্ষয় করার জন্য। ওয়েল্ডিং মিস্ত্রি দেখেন না, গ্রাইন্ডার মেশিনে বিভিন্ন রকম ঘষাঘষি করে, পাথরকে ঘষাঘষির জন্য গ্রাইন্ডার মেশিন লাগে, ছিনি লাগে, হাতুড়ি লাগে, ফ্রিজ কাগজ লাগে। এটা পাথরের ক্ষেত্রে। আবার যখন কাঠের কাজ করতে যাবো আমরা, তখন হাতুড়ি লাগে, বাটারি লাগে। তখন হাতুড় তো না, হাতুড়ির পরিবর্তে হবে হচ্ছে জাম্বুরা, নাম হচ্ছে জাম্বুরা। জাম্বুরা জিনিসটা হচ্ছে ধরেন এই টাইপের কোনো বস্তু, নিচের দিকটা হাতল, সিম্পল একটা হাতল, গোল হাতল, আর উপরেরটা আরো মোটা গোল দিয়ে বাড়ি দেওয়ার জন্য, এক প্রকার ওকে বাড়ি দেওয়ার জন্য একটা ডাম্বল তৈরি করা হয়। বুঝতে, ওটা হাতুড়ের একটা কোয়ালিটি, ওটাকে বলা হয় জাম্বুরা। ঠিক আছে, হাতুড়ের একটা প্রকার। এত বড়টা হয়, এত বড়টা হাতুড়ের সমানই হয়, আর অর্ধেকটা থাকে এরকম গোল, যে মেশিনে গোল করে না ওই গোল, আর যেটা হ্যান্ডেলটা থাকে সে হ্যান্ডেলটা এরকম মোটা থাকে, আর উপরেরটা এরকম গোল থাকে। নিচেরটাও গোল, উপরেরটাও গোল, নিচেরটা এরকম চিকন, উপরেরটা নিচের এভাবে ধরে ওই যে বাটালি থাকে, বাটালি দিয়ে আমরা কাঠ এভাবে কাটি, হাতের বাটালি। সিরামিক্সের এবং মাটির কাজের জন্য কি আছে? মাটির কিছু ধরনের টুলস আমরা ব্যবহার করি, তাই না? এই যে মাটি কাটার জন্য এটার নাম কি? টার্নার। টান দিয়ে নার, ঠিক আছে, টার্নার। এগুলো দিয়ে আমরা ছোট ছোট যে ডট বা ভাত দিতে পারি, যে এগুলো সবই কিন্তু মাটির টুলস। এগুলো মাটির টুলসের একটু একটু করে বর্ণনা দেবে, যে টার্নার আছে বা ডটনার, হৃদয়গুলো ঠিক করার জন্য। এগুলো কোনো নাম নাই, এগুলো মাটির টুলস বলবো। এটা হচ্ছে টার্নার, এটা হচ্ছে বিভিন্ন ডাইমেনশন ধরার জন্য, এটা হচ্ছে ডাইমেনশন মোলাইন করার জন্য। এইভাবে বানিয়ে লিখতে হবে, এগুলো নির্দিষ্ট কোনো নাম নাই। এগুলো হচ্ছে মাটির টুলস। এই মাটির টুলস হচ্ছে এগুলো আধুনিক যুগে মানুষ তৈরি করে বিক্রি করে। আমাদের সময় এগুলো আমরা কী করতাম? নিজের হাতে মাটিটা আমার যেভাবে ইচ্ছা কাটার জন্য আমি নিজের ইচ্ছা মতো তৈরি, এটা আমার নিজের প্রয়োজনে কিন্তু। এই সিরামিক্সের মাটির জন্য, ভাস্কর্যের মাটির কাজ করার জন্য একই রকম আমরা টুলস ব্যবহার করে থাকি। ক্র্যাফটের কাজ করার জন্য হাতের পাল্লাটা লাগবে। এখানে তো ক্র্যাফটের আমরা বিভিন্ন টাইপের কাজ করতে পারি, কাপড়ের কাজ, কাগজের কাজ। এখানে আমরা সব ধরনের, এক পর্যন্ত আপনাদেরকে যত
মেটেরিয়ালস বললাম না, সব মেটেরিয়ালস আমরা ক্রাফটের কাজে ব্যবহার করতে পারি। কারণ ক্রাফটের শৌখিন কাজ, দড়ির কাজ, কাপড়ের কাজ, রঙের কাজ, মাটির কাজ, কাঠের কাজ, সব কাজ করা যায়। হ্যাঁ, কাগজে করা যায়। এই সম্পূর্ণ এলিমেন্টটা আমরা ক্রাফটের কাজে ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন যেমন যে আরো কিছু বলি, যে মৌলিক কালার তো আমরা জানি। যৌগিক কালার কি? সেটাই যৌগিক কালার। সেগুলো তো উদাহরণ দিতে পারবেন। ধরো অমুক কালারের সাথে অমুক দিলে এটা হয়, এগুলো তো পারবেন, এগুলো বলতে পারবেন। অ্যাক্রামিন কালার কি? অ্যাক্রামিন কালার একটা চাইনিজ কালার, যে কালারের মধ্যে বাইন্ডার বা অক্সিজেন বা ইঙ্কি মিশিয়ে কাপড়ের রং করা যায়, যে কালারের মধ্যে প্লাস্টিক প্রিন্ট মিশিয়ে আলপনা করা যায়। না, আপনারটা আমি আজকে তারপরে হচ্ছে যে এই যে বিভিন্নগুলা আমরা অ্যাক্রামিন কালার দিয়ে আলপনা করতে পারি। অ্যাক্রামিন কালারের সাথে হচ্ছে বাইন্ডার অক্সিজেন মিশিয়ে কাপড়ের কাজ করতে পারি, তাই না? এক রঙের অনেক রকম ব্যবহার করতে পারি। এই যে রঙের যে ব্যবহারগুলো, এই যে জিনিসপত্রের যে ব্যবহারগুলো, আপনারা যখন এই যে এগুলো দিয়ে কাজ করবেন তখন আর জিনিস জীবনে ভুল হবে। যেমন আপনি আলপনা কী দিয়ে করছেন? প্লাস্টিক পেন্ট আর অ্যাক্রামিন দিয়ে করছেন, কোনোদিন ভুলবেন? সাথে কি ছিল? তুলি হকিয়া। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা হচ্ছে এই কালারগুলো করব। যখন আমাদের এগুলো সম্পর্কে ধারণা থাকবে তখন এই জিনিসটা অনেক সোজা মনে হবে। আমি আবারও বলতেছি যে এই বরণ কৌশলটা হচ্ছে এতটা ইজি, 3 থেকে 4 ঘন্টা পড়লে আমাদের এটার কর্মসূচি টোটালি কী হবে? কমপ্লিট হয়ে যাবে। কেমন? গ্রাফিক ডিজাইন কি? এখন গ্রাফিক ডিজাইনের মধ্যে কয়েকটা বিষয় আছে। যেমন ধরেন, আগে যখন আমরা একটা পোস্টার তৈরি হবে, গ্রাফিক ডিজাইনের কাজটা কি সেটা আমাদেরকে জানতে হবে। যেমন এই যে বিভিন্ন রকম অ্যাড হয় না টিভিতে, যে কেয়া সাবানের অ্যাড হচ্ছে, কেয়া সাবানের অ্যাড হওয়ার পরে একটা ছবি রাস্তা থেকে যায় না, কেয়া সাবান গুণে মানে অনন্য দিয়ে স্থির হয়ে যায়, স্থির হয় না? ওই যে সাবান বা সাবানের মোড়কে যে বিভিন্ন রকম চিহ্ন বা কীভাবে কী হয়, এগুলো হচ্ছে সব পোস্টার ডিজাইনের কাজ। কিসের কাজ? পোস্টার সম্পর্কে একটু আগে বললাম না? এই পোস্টারগুলোর প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে চালু করাতে হয় গ্রাফিক ডিজাইন সাবজেক্টের মাধ্যমে। যেমন ধরে প্রথমে এখানে অক্ষর শেখানো হয়, বিভিন্ন রকম ফ্রন্ট আছে, বিদ্যাসাগর ফ্রন্ট, এই যে যত কিছু আমরা এগুলো দেখি না, এগুলোকে বলা হয় বিদ্যাসাগর ফ্রন্ট। আমরা সচরাচর যেগুলোতে দেখি বা বইপত্রতে যা দেখি সেগুলোকে কী বলা হয়? বিদ্যাসাগরকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মনে আছে না? তার কিছু ফ্রন্ট তৈরি করা আছে, সেই ফ্রন্টের একটা উল্লেখযোগ্য নাম হচ্ছে বিদ্যাসাগর ফ্রন্ট। সেই ফ্রন্টগুলো কি হয়? প্রাথমিকভাবে পোস্টার কালার পাওয়া যায়। পোস্টার কালার নাম শুনছেন? পোস্টার কালার, সেই কালারগুলো কাঁচের বোতলে এতটুকু বোতল কিনতে পাওয়া যায়। 12টা সেট, 24টা সেট, 6টা সেট, বিভিন্ন প্রকার পোস্টার কালারের একটা সেট পাওয়া যায়। ওই সেট দিয়ে এই যে লাইন টেনে মাপ যোগ করে কোন অক্ষর কত বড় হবে, কোন অক্ষর এর থেকে বড় হবে না, বা সাইডে সমান থাকবে, উপরে সমান থাকবে, কোন অক্ষর নিচের দিকে লিখতে হয়, কোন অক্ষর উপরের দিকে লিখতে হয়। আপনারা ছোট হাতের এবিসিডি শিখছেন না, বড় হাতে শিখছেন না, পেঁচানো হাতে শিখছেন না, সেগুলো দেখছেন তো? সেগুলো হচ্ছে কখনো উপরে লিখতে হয়, কখনো নিচে লিখতে হয় না? ইভেন আমাদের লেখার ক্ষেত্রেও আমরা কিন্তু ইংরেজি জানি, আমরা কিন্তু বাংলা জানি না, জানেন? বাংলা কিন্তু আমরা জানি না। এইখানে এই গ্রাফিক ডিজাইনে আমাদের হচ্ছে এই পোস্টার কালারের মাধ্যমে নির্দিষ্ট একটা মাপ বলে বিভিন্ন অক্ষরগুলো একদম মাপ যোগ করে অক্ষরগুলো আগে শেখানো হয়। শেখানোর পরে তারপরে পোস্টার তৈরি করা হয়। পোস্টার আবার টোটালি যে পোস্টার কালার তুলি দিয়ে করতে হয় তা না। পোস্টার কালারে দেখা যাচ্ছে প্রথম মেঘ দিলাম, মেঘটা দেখা যাচ্ছে নীল রং কাটে মেঘ তৈরি করলাম, করে ওই এটা ধরেন টোটালি এটা বুঝলি আমি একটা পোস্টার তৈরি করবো। ধরেন এখানে আমি একটা সাবানের মোড়ক তৈরি করলাম। এই সাবানের কালারটা আমি লাইট থেকে আলোতে যাবো বা আলোর থেকে লাইট যাবো, বা সাবানের একটা শ্যাডো পড়বে না, একটা শ্যাডো তো পড়বে। তারপরে হচ্ছে দেখবেন যে এইটার ক্ষেত্রে কোথাও দেখবেন যে এখানে লেখা থাকবে কেয়া সাবান গুণে মানে অন্য, তারপরে এখানে থাকবে কোম্পানির নাম, তারপরে এখানে থাকবে আরও কিছু, মানে একটা মেয়ের দেখবেন একটা ছবি দেয়, সেই মেয়েটা গোসল করার পর তার ত্বক যত চলছে সাদা দেখায়, কখনো
স্যানিটারির সামনে দেখে না ফসা হয়ে যায়। এই যে এগুলোকে এই যে আগে যে একটা ডিজাইনটা করা হয়, প্রথমে এটা এই যে আমাদের যত চাকরি, আমাদের চাকরির অভাব নেই কেন বলি জানেন? আমাদের সেই কোম্পানির অভাব আছে, সব কোম্পানি হাজার হাজার কোম্পানি না, সব কোম্পানিতে ডিজাইনার নিতে হয়। আরএফএল কোম্পানি থেকে শুরু করে, সিরামিক কোম্পানি থেকে শুরু করে, সরকারি অফিস আদালত থেকে শুরু করে সব কোম্পানিতে ডিজাইনার নেওয়া হয়। এই ডিজাইনারগুলো প্রথমে কী করে? প্রথমে একটা ফোনের আগে একটা পোস্টার ডিজাইন করে যে আমার পোস্টারটা কেমন হবে, মূল যে পোস্টারটা এখানে লেখা থাকবে, এখানে সামনে ছবি থাকবে, এখানে একটা মেয়ের ছবি থাকবে, মেয়ের ছবির সামনে হচ্ছে পদ্মফুল থাকবে, পদ্মফুলের ছেলে থাকবে, পানি থাকবে, আকাশে মেঘ থাকবে। এগুলো দেখা যাচ্ছে মেঘটা কাগজে কেটে লাগাই দেয়, লেখাগুলো আলাদা করে কেটে লাগাই দেয়। বা ছবিটা দেখা যাচ্ছে যদি মনে হয় যে না এঁকে লাগাই দিলে ভালো, লাগাই দেয়, বা না লাগিয়ে যদি ছবি আঁকা হয় সেটাও ভালো। বিভিন্ন মিশ্রণ করে একটা পোস্টার তৈরি করা হয়, বুঝা গেছে? আঁকা বা কাগজ কেটে কেটে পেস্টিং করা, বা কাগজ কেটে কেটে যে যেমন ধরেন সবুজের আমরা তিনটা গ্রেড কাটলাম, একটা হালকা সবুজ, একটা ডিপ সবুজ, একটা মিডিয়াম সবুজ। হালকা সবুজটার পাতাটা উপরে লাগালাম, আর মাঝারিটা তার নিচে লাগালাম, ডিপটা তার নিচে লাগালাম, তাহলে আমাদের গাছের ক্যারেক্টারের পাতা হয়ে গেল না? হয়ে গেল না? এটা হচ্ছে ক্যারেক্টারের কাজ আবার ডিজাইনেরও কাজ, বুঝছে? এটা হচ্ছে ক্যারেক্টারের কাজ আবার ডিজাইনের কাজ। এটা হচ্ছে মিশালি কাজ বলা হয়, ঠিক আছে? পেস্টিং বলা হয়। আর বসে এইভাবে একটা পোস্টার করা হয়। পোস্টার করানোর পরে তারপরে এই পোস্টারটা হচ্ছে অ্যানিমেশন করা হয়। অ্যানিমেশন মানে এই যে এদের ভিডিও হয় যে আসলে এই যে পোস্টারটা হলো, এটা কীভাবে ফসা হলো, সাবানটা কীভাবে আসলো, সাবানের মধ্যে কী কী উপাদান আছে, এগুলো এবার বাস্তবে ভিডিও করে দেখানো হবে। তখন একটা পোস্টার বা একটা অ্যাডভার্টাইজ যেটাকে বলি আমরা, তখন সেটা তৈরি হয়। এই সব কাজগুলো করে হচ্ছে আর্টিস্ট। এখন লিভারের যত পণ্য তৈরি হয়, আমাদের ব্যাচে আছে 3 জন। লিভারের যত সাবান মটর দিয়ে তৈরি হয়, বই সব করে হচ্ছে আমার ব্যাচে। ফ্রেন্ড আছে নামে, ওরা হচ্ছে যে এগুলো সব কমপ্লিট করবে। কেউ করে হচ্ছে যে পেপার পত্রিকাতে যত রকম ডিজাইন ছবি যেগুলো আছে এটা ডিজাইন করে। কেউ করে হচ্ছে যে বিভিন্ন অ্যাডভার্টাইজ যেগুলো টেলিভিশনের নিচের দিকে নামটা হয়, এগুলো কিছু কাজ থাকে। এগুলো বিভিন্ন রকম ভাগ থাকে। এই জন্য চারুকলাটা সেই ব্রিটিশ কাল থেকে, মানে ইতিহাস সৃষ্টির পূর্ব থেকে কিন্তু চারুকলাটা আছে। বিধায় যেমন আগে ডাক্তার থাকতো, তারপরে একজন হচ্ছে যে ডাক্তার সেই ইঞ্জিনিয়ার হতো, তাই না? তারপরে একজন হচ্ছে চিকিৎসক থাকতো, একজন চিত্রশিল্পী থাকতো, আরেকজন অর্থনীতিবিদ থাকতো। আর কি থাকতো? অন্য কিছু থাকতো, কতগুলো ভাগ আর কিছু থাকতো। এই কারণই হচ্ছে যে চারু সেক্টর একটা বৃহৎ সেক্টর। আপনি যে এইসব জিনিসগুলো শিখে নিয়ে আপনি যদি কম্পিউটারে 3 থেকে 4 বার বা 5 বার যদি একটু শিখেন, তারপরে আপনি ফ্রিল্যান্সিংয়ে নামেন, আপনি দ্রুত সাকসেস পেতে পারেন। এটা হচ্ছে এই গ্রাফিক্সের কাজ। এখন এছাড়া এই করণ কৌশলের এই যে চারকোল, কি বুঝেন? চারকোল কি ম্যাডাম? চারকোল মানে হচ্ছে কয়লা। চারকোল কি? যখন দেখবেন আপনার কাছে পেন্সিল নাই, নিউজ প্রিন্ট কাগজ আছে বা এমনি কাগজ আছে, আপনার কাছে পেন্সিল নাই, কাজ করতে পারতেছেন, তখন এই কয়লা দিয়ে এসে ড্রয়িং করবেন। ওই যে আমরা জয়লাভের বিখ্যাত সব পেন্টিংগুলো দেখছি না, এই যে আপনার লাশ বিভিন্ন জায়গায় পড়ে আছে, ওই দুর্ভিক্ষের সময় ম্যাডামের তারপরে অন্য ছবিগুলো দেখছি না, গোটা পৃথিবী বিখ্যাত হয়ে যায়। তার ছবিগুলো ছিল হচ্ছে সব তুলিকালি এবং চারকোল দিয়ে করা, কয়লা দিয়ে করা। এবং পেন্সিল টেন্সিল আপনার কাছে না দেখবে তখন কয়লা দিয়ে ছবি আঁকবে। হ্যাঁ, ছবি আঁকার জন্য মাঝে মাঝে খরচ করতে হবে, ঠিক আছে? এই চারকোল সম্পর্কে আপনাকে জানতে হতে পারে। স্কেচ কি? ছোট ছোট টোন দিয়ে, সাধারণত টোনের মাধ্যমে স্কেচ করা হয়। টোনগুলো কি? টোনগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ডট থেকে আস্তে আস্তে কি লাইনের সৃষ্টি হয় না, ছোট ছোট লাইন টেনে টেনে চির কেটে 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 আলো ছায়া তৈরি করা হয়, হয় না? কোনো জায়গাতে কম কেটে আলো রাখা হয়, কোনো জায়গাতে বেশি কেটে আলো ধরা হয়, তাই কি না? সেখানে কী করা হয়? স্কেচ সাধারণত জেল পেন দিয়ে মোটা কোনো কাগজের উপরে এই টোন কেটে কেটে স্কেচগুলো করা হয়, ঠিক আছে? ড্রাই পয়েন্ট কি? ড্রাই পয়েন্ট এটা বলিনি, অতটা গুরুত্বপূর্ণ না, আবার আসলেও যাতে আপনারা কখনো সমস্যা না হয়।
পয়েন্টে সাধারণত হচ্ছে পাতলা কোনো টিনের উপরে সূচের মতো আগা দিয়ে ছবি আঁকা হয়। ধরেন এই ধরনের একটা প্লেট, এই প্লেটের উপরে সূচের মতো কোনো মাথা দিয়ে বা আমাদের জ্যাকেটের কাটা থাকে না, ওই টাইপের কোনো সূচালো পেনের মতো দিয়ে যখন আমি যে আঁচড় কেটে কেটে টিনের প্লেটের উপরে তার ছবি আঁকানো যায় না, যায় তখন এখানে যদি দাঁত দিয়ে পড়া লাগে না, তখন টিনটা তো একটা ছাপ করে যায়, দাগ করে যায়। ওই যে দাগ পড়লো না, দাগ কেটে কেটে যখন হচ্ছে একটা ছবি আঁকা হয়, এবং ছবি আঁকার উপরে যখন যে পেজ কালি করলাম না, এই পেজ কালি লাগানো হয়, তখন যে দাগগুলো আছে দাগগুলোতে কালি লেগে যাবে না, আর দাগ ছাড়া যে জায়গাগুলো থাকবে সেখানে কালি লাগবে না। তখন কী হয়, কালিগুলো এবার মুছতে হয়, গেঞ্জি টানা দিয়ে কালিগুলো একবার মুছতে হয়। তারপরে যেখানে দাগ থাকবে সেখানে কালিগুলো তো মুছবে না, বুঝবে, বাদ বাকি কালিগুলো মুছে যাবে। তখন এই যে বাদ বাকি কালিগুলো মুছে গেল, আর যেখানে যেখানে দাগ আছে সেখানে কালিগুলো লেগে থাকলো, এবার কোনো কাগজের উপরে ওটা মেশিন দিয়ে ছাপ নিতে হবে। হ্যাঁ, তখন সেটাকে বলা হয় ট্রাই পয়েন্ট। এটাই কোনো টিনের প্লেটে যখন সূচ বা সূচের মতো কোনো কিছু দিয়ে আঁচড় কাটা হয়, সূচ বা সূচের মধ্যে দিয়ে কোনো কিছু যখন আঁচড় কাটা হয়, তখন আঙ্গুলের ফলার মতো দুই দিকে ছড়ায় পড়ে না, আঙ্গুলের ফলার মতো চির ধরে প্লেটে, টিনের প্লেটে আঙ্গুলের ফলার মতো চির ধরে, এবং সেখানে রং লাগিয়ে রং মুছে কোনো কাগজে ছাপনি আঁকি বলে ড্রয়িং করে। অফসেট প্লেট, যে প্লেট থেকে যে পোস্টার ছাপানো হয় যে প্লেট দিয়ে না, টিনের প্লেট, সেটাকে বলা হচ্ছে অফসেট প্লেট। অফসেট প্লেটের উপরে যখন সূচ বা সূচের ন্যায় কোনো সূচালো জিনিস দিয়ে আঁচড় কেটে ছবি আঁকা হয়, এবং সেই ছবির উপরে প্রেস কালি লাগিয়ে আঁচড় কাটা অংশ বাদ দিয়ে মুছে পরবর্তীতে ছাপ দিয়ে যে ছবি তৈরি হয় সেটাই হচ্ছে করণ কুশলকে আর কি কার কোনো প্রশ্ন আছে যারা অনলাইনে আছেন? আপাতত তো পারবেন। আমি তো শুনছি, এতবার কেন বলা লাগবে? ঠিক আছে, আমরা করণ কুশলটা আজকে এই পর্যন্ত রাখলাম। আমরা আপাতত ক্লাসে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন এই যে পার্সোনাল কিছু যাদের সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি নিয়ে ক্লাস দেবো, এটাতে আপনারা থাকলেও সমস্যা নাই, না থাকলেও